তোমরা কি আমার কথা ঠিকভাবে শুনতে পাচ্ছ? আচ্ছা, ঠিক আছে। তাহলে হচ্ছে আমরা এখানে যে এই যে ছকটা, এই ছকটা হচ্ছে তোমাদের জন্য গুরুত্বপূর্ণ। এখানে দেখো, একটু বুঝিয়ে দিই আমি জিনিসটা কি। এখানে কয়েকটা আলোর রেঞ্জ দেওয়া আছে। যেমন এই যে দেখো, এখানে এই ছকটাতে বলা আছে দৃশ্যমান আলো। দৃশ্যমান আলো জিনিসটা কি, মানে যে আলোগুলা আমরা চোখে দেখা যাবে। তো রংধনুর 7টা রঙের কথা আমরা সবাই জানি: বেনিয়া সহ কলা, বেনিয়া সহ কলা, অর্থাৎ বেগুনি, তারপরে হচ্ছে নীল, আসমানি, সবুজ, হলুদ, কমলা, লাল। এখন কোন আলোর জন্য তরঙ্গ দৈর্ঘ্য কেমন, এই জিনিসগুলো এখানে দেখাই দিচ্ছে। যেমন দেখো, তরঙ্গ দৈর্ঘ্যের এখানে একক দিচ্ছে ন্যানোমিটারে। কিসে? ন্যানোমিটারে। 1 মিটার সমান হচ্ছে 10⁻⁹ ন্যানোমিটার। মনে রাখবা এটা। তার মানে ন্যানোমিটার অনেক ছোট একটা একক। তরঙ্গ দৈর্ঘ্য যেগুলা পাওয়া যায়, এগুলা কিন্তু এগুলার মান খুবই কম হয়। তাই এগুলাকে মিটারে প্রকাশ না করে ন্যানোমিটারে প্রকাশ করা হয়। তা আমাদের চোখে যেই আলোক রশ্মি গুলা ধরা দেয়, মানে এই যে বেগুনি থেকে লাল পর্যন্ত, এগুলার যে তরঙ্গ দৈর্ঘ্যের মান, এই তরঙ্গ দৈর্ঘ্যের মান হচ্ছে 400 থেকে 700 ন্যানোমিটার। তোমাদেরকে এটা মুখস্থ রাখতে হবে। আমাদের চোখে আমরা যে আলোগুলা দেখতে পাই, এগুলার ওয়েভ লেন্থ ল্যামডার মান, ল্যামডার মান হচ্ছে 400 থেকে 700 ন্যানোমিটার। সবচেয়ে কম হচ্ছে কার? বেগুনি, 400। এবং সবচেয়ে বেশি হচ্ছে লাল, 700। এই কারণে দেখবা যে লাল আলোকে অনেক দূর থেকে দেখা যায়, কিন্তু অন্যান্য যে আলোগুলা, বেগুনি বলো, নীল বলো, এগুলা কিন্তু খুব দূর থেকে কিন্তু এগুলো দেখা যায় না। এই কারণে দেখবা যত ধরনের এই যে তোমার ফায়ার সার্ভিসের গাড়ি আছে, অ্যাম্বুলেন্সের উপরে যে সাইরেন বাজে, এরপর যত ধরনের বিপদ সংকেত আছে, সবগুলা দেখবা লাল রং ইউজ করা হয়। লাল রং ইউজ করার কারণই হচ্ছে এটা, যাতে করে লাল রং অনেক দূরে থেকে দেখা যায়। যেমন দেখো, সূর্য সূর্য কিন্তু আমাদের থেকে প্রায় 15 লক্ষ কোটি কিলোমিটার দূরে অবস্থিত। আমরা কিন্তু এখানে বসে এই সূর্যের আলোটাকে দেখতে পাই। কারণ হচ্ছে একটাই, সূর্যে আমাদেরকে হচ্ছে অনেকটা লাল বর্ণ দেয়। তো লাল বর্ণটা যেহেতু আমরা অনেক দূর থেকে দেখতে পাই, তাই হচ্ছে আমরা এটাকে, সূর্যটাকে খুব স্পষ্ট দেখতে পাই। আচ্ছা। তো এগুলো একটু মুখস্থ করতে হবে যে দৃশ্যমান যে আলোগুলো আমাদের চোখে ধরা ধরা পড়ে, এগুলোর রেঞ্জটা কেমন। ওকে। তো এরপরে উপরের যে ছকটা, এখানে একটা ছকটা, এই ছকটা হচ্ছে মেনলি বিভিন্ন ধরনের আরো রশ্মি আছে। শুধু যে আমরা যে রংগুলা চোখে দেখতে পাই, শুধু এগুলা ছাড়াও আরো কিছু ধরনের রশ্মি আছে। যেমন তোমরা সবাই কিন্তু এক্স রে নাম শুনছো। এক্স রে, এক্স রে কি? এক্স রে হচ্ছে একটা তাড়িত চুম্বক আলোক রশ্মি। আহ তাড়িত চুম্বক মানে তড়িৎ ক্ষেত্র এবং চৌম্বক ক্ষেত্র মিলে একটা রশ্মির সৃষ্টি হয়, এটাকে বলা হয়, আমি লিখে দিচ্ছি, এক্স রে হচ্ছে তাড়িত চৌম্বক তরঙ্গ। তাড়িত চৌম্বক তরঙ্গ। তো যাই হোক, এগুলো তোমাদের এখন জানার ব্যাপার বিষয় না। তো এই এক্স রে যে ওয়েভ লেন্থ, এক্স রে যে ল্যামডার মান, এক্স রে ল্যামডার মানটাও মুখস্থ রাখতে হবে, 10⁻10 মিটার। এখানে কিন্তু সব মিটারে দেওয়া, এখানে যা দেওয়া আছে সবগুলো হচ্ছে মিটারে দেওয়া। তো এক্স রে ল্যামডার মান কত? 10⁻10 মিটার। তারপরে গামা রে, গামা রের নামও তোমরা শুনছো। এই যে কেমিস্ট্রিতে হচ্ছে গামা রে একটা কি রশ্মি? গামা রে হচ্ছে একটা তেজস্ক্রিয় রশ্মি। তেজস্ক্রিয় রশ্মি। গামা রে এর ভ্যালু কত? ল্যামডার ভ্যালু হচ্ছে 10⁻14 মিটার। তারপরে ইনফ্রারেড, ইনফ্রারেড মানে হচ্ছে এটাকে আইআর বলা হয়, ইনফ্রারেড রে। তোমার যে টিভির রিমোট দেখো, টিভির রিমোট থেকে এই যে রিমোটের মাথায় যে একটা এরকম একটা বাল্ব থাকে, ছোট্ট একটা লাইট থাকে, যেখান থেকে যে লাল আলো বের হয়, যেটা দিয়ে হচ্ছে টিভি চলে। টিভির চ্যানেল গুলা পাল্টানো যায়, ভলিউম বাড়ানো কমানো যায়। এই রিমোটের এই যে লাইট থেকে আইআর বের হয়। আইআর মানে হচ্ছে ইনফ্রারেড রে। আচ্ছা, বাংলায় বলা হয় অবলোহিত রশ্মি। এই ইনফ্রারেড এর নাম হচ্ছে অবলোহিত। তো এর যে রেঞ্জ, এর রেঞ্জে তোমাদেরকে এখানে দেওয়া আছে। এই যে ইনফ্রারেড এর রেঞ্জ 10⁻6 এর মতো প্রায়। তারপরে মাইক্রোওয়েভ, মাইক্রোওয়েভ থাকে রেডিওতে। তো এখানে রেডিও ওয়েভ দেওয়া আছে, তো রেডিও ওয়েভের রেঞ্জ হচ্ছে মোটামুটি 10⁻6। এরকম করে অনেকগুলো যে রশ্মিগুলো তোমাদের বইয়ে দেওয়া আছে, সেই রশ্মিগুলার প্রত্যেকটার ল্যামডার মান কত সেটা তোমাদেরকে জানতে হবে and মুখস্থ রাখতে হবে এমসিকিউ এর জন্য। আচ্ছা।
আর এখানে হচ্ছে কিছু ব্যাখ্যা দেওয়া আছে, এই ব্যাখ্যাটা একটু পড়ে নিবা, এটা ওগুলো আলোচনা করার মতো তেমন কিছু নাই। এখানে যেগুলো দেওয়া আছে আমি কিন্তু অলরেডি তোমার দিকে এগুলো আলোচনা করে দিচ্ছি। আচ্ছা, তারপরে আমরা পরের দিকে যাই। এখন আমাদের মেইন কাজ হচ্ছে প্রতিফলন। এই প্রতিফলন থেকে আমাদের মেইন আলোচনাটা শুরু। প্রতিফলন কি আমরা এটা জানবো, তারপর হচ্ছে প্রতিফলনের সূত্র, দেন আচ্ছা প্রথমত আমরা তাহলে প্রতিফলন দিয়ে শুরু করি সেক্ষেত্রে। আমাদের চ্যাপ্টারের নাম হচ্ছে কি, আলোর প্রতিফলন। আচ্ছা, প্রথমে আমরা হচ্ছে আলোর প্রতিফলনের সংজ্ঞাটা দিয়ে শুরু করি। আলোর প্রতিফলন কাকে বলে? কোন নির্দিষ্ট বিন্দু হতে বা নির্দিষ্ট উৎস হতে, কোন নির্দিষ্ট উৎস হতে আলো কোন মাধ্যমের বিভেদ তলে আপতিত হওয়ার পর যদি ওই মাধ্যমেই ফিরে আসে, ওই মাধ্যমেই ফিরে আসে, সেই ঘটনাকে আলোর প্রতিফলন বলে। আলোর প্রতিফলন বলে। আমি সংজ্ঞাটা দেখি কিন্তু তোমাদেরকে বোঝার জন্য তোমরা কিন্তু অবশ্যই সংজ্ঞাটা গাইড থেকে সুন্দর মতো পড়ে নিবা, গোছানো আকারে পড়ে নিবা। তো আমাদেরকে যেটা বলছে যে কোনো নির্দিষ্ট উৎস হতে আলো কোনো মাধ্যমের বিভেদ তলে আপতিত হওয়ার পর যদি ওই মাধ্যমে ফিরে আসে, সেই ঘটনাকে বলতেছে আলোর প্রতিফলন। তুমি এটা খুব সহজেই দেখবা, তুমি যখন আয়নাতে একটা লাইট মারবা তখন দেখবা যে আয়না থেকে তোমার লাইটের তোমার দিকে আবার আলোটা ফিরে আসতেছে। তার মানে এই যে ঘটনাটা, এই ঘটনাটাকে বলতেছে আলোর প্রতিফলন। মানে আয়নাটা ওই লাইটটাকে ভেদ করতে দিচ্ছে না। লাইটটা ওই আয়নার ভিতর দিয়ে যেতে পারতেছে না। তো যেতে না পেরে কি করতেছে, সে যে মাধ্যম থেকে আসছে আবার সেই মাধ্যমেই ফেরত গেছে। তো এই যে ফেরত যাওয়ার যে ঘটনা, এই ঘটনাকে বলতেছে আলোর প্রতিফলন। আচ্ছা, তো এখন ব্যাপারটা একটু আমরা চিত্রে দেখি। ধরো ধরো হচ্ছে এই একটা, এটাকে বলা হয় বিভেদ তল। যেই তলে আলো এসে পড়বে এটাকে বলা হয় বিভেদ তল। এইটাকে বলা হয় অভিলম্ব। বিভেদ তলের উপর যে লম্ব থাকবে তাকে অভিলম্ব বলে। আর এটাকে বলা হয়, এই বিন্দুটাকে বলা হয় আপতন বিন্দু। এসে দেখি আমরা একটু, এটাকে বলা হয় আপতন বিন্দু। আচ্ছা, একটা আলোক রশ্মি ধরো এখান থেকে আসলো, এখান থেকে এখানে আসলো, এদিকে আসলো, আসার পরে সে এখন যদি এদিকে চলে যেত, যদি সে এদিকে পার হয়ে যেত তখন এটাকে আমরা বলতাম প্রতিসরণ। এই যে এইটাকে আমরা তখন বলতাম কি, প্রতিসরণ। যদি আলোক রশ্মিটা এদিকে না এসে যদি যে পথে আসছে, মানে এটা হচ্ছে ধরো প্রথম মাধ্যম, এটা ধরো হচ্ছে প্রথম মাধ্যম, এটা ধরো দ্বিতীয় মাধ্যম। আচ্ছা, ধরো তুমি যে বায়ু থেকে পানিতে, ধরো তুমি একটা গ্লাস নিলা, গ্লাস থেকে ধরো পানি নিলা, পানি নিয়ে তুমি কি করতেছো, উপর থেকে একটা লাইট নিক্ষেপ করতেছো, উপর থেকে তুমি একটা লাইট ফেলতেছো এই পানিটার উপরে। তো এই যে এইটাকে বলতেছে বায়ু মাধ্যম, এটাকে বলতেছে পানি মাধ্যম। অর্থাৎ আলো বায়ু মাধ্যম থেকে পানি মাধ্যমের দিকে যাচ্ছে, ব্যাপারটা এমন। তো এখানে ধরে নিলাম এটা হচ্ছে প্রথম মাধ্যম, এটা হচ্ছে দ্বিতীয় মাধ্যম। তো আলো প্রথম মাধ্যম থেকে দ্বিতীয় মাধ্যমে যদি যায় এটাকে বলা হয় প্রতিসরণ। আর যদি দ্বিতীয় মাধ্যমে না গিয়ে আবার প্রথম মাধ্যমে আলোটা ফেরত আসে, অর্থাৎ ভেদ করতে পারলো না, তখন এই যে ঘটনাটা, এই ঘটনাকে বলতেছে প্রতিফলন। এটাকে বলা হয় প্রতিফলন। আর এখানে আরেকটা ব্যাপার ঘটে, এই যে প্রতিসরণ প্রতিফলন তো হইল, কিছু আলো এই যে বিভেদ তল আছে, এই বিভেদ তলের উপর শোষিত হয়। কিছু আলো হচ্ছে এই বিভেদ তলের উপর শোষিত হয়ে যায়।
শোষিত হয় মানে সেটা প্রতিফলনও হয় না, প্রতিসরণও হয় না। এটাকে বলা হয় শোষণ। এটাকে বলা হয় শোষণ। তাহলে মনে রাখবা, কোনো একটা তলের উপর যখন আলো পড়ে তখন তিনটা ঘটনাই ঘটতে পারে: প্রতিসরণ ঘটতে পারে, প্রতিফলন ঘটতে পারে, শোষণও ঘটতে পারে। এই তিন ধরনের বৈশিষ্ট্য দেখা যাইতে পারে। আচ্ছা, তো এখন আশা করি তোমরা এই জিনিসটা বুঝছো। লিখে শেষ হলে আমাকে জানাও। ঠিক আছে, এবার আমরা প্রতিফলনের সূত্রে চলে যাই। প্রতিফলনের সূত্রাবলী। প্রথমে আমরা দেখবো প্রথম সূত্র। প্রথম সূত্র হচ্ছে আপতিত রশ্মি প্রতিফলিত রশ্মি এবং আপতন বিন্দুতে আপতন বিন্দুতে বিভেদ তলের উপর অঙ্কিত অভিলম্ব একই সমতলে অবস্থান করে। একই সমতলে অবস্থান। লিখে নাও, হইলে আমাকে জানাও। আপতিত রশ্মি, প্রতিফলিত রশ্মি এবং আপতন বিন্দুতে বিভেদ তলের উপর অঙ্কিত অভিলম্ব একই সমতলে অবস্থান করে। আচ্ছা, এখন ব্যাপারটা কেমন চলো আমরা একটু বুঝি সূত্রটার মানে কি। এই যে ধরো, আমি একটা রশ্মি আপতিত করলাম, দেন সে প্রতিফলিত হয়ে গেল, যে মাধ্যম থেকে আসছে সেই মাধ্যমে ফেরত গেছে। তো আমরা জানি এটাকে বলা হয় কি, এটাকে বলা হয় বিভেদ তল। এটাকে বলা হয় প্রতিফলিত রশ্মি। এটাকে বলা হয় প্রতিফলিত রশ্মি। এটাকে বলা হয়, এই যে তীর চিহ্ন গুলা, অ্যারো চিহ্ন গুলা, এগুলা কিন্তু দেওয়া লাগবে। এগুলা না দিলে তোমার কিন্তু চিত্র ভুল হবে। এই চ্যাপ্টারের যত ধরনের ফিগার আছে সব ফিগারে অ্যারো চিহ্ন দেওয়া লাগবে। এরপরে এটাকে তাহলে কি বলা হয়? এটাকে বলা হয় আপতিত রশ্মি। আপতিত রশ্মি। এটাকে বলা হয় অভিলম্ব। অভিলম্ব। এখন আমরা এটাই বলতেছি, দেখো এটা হচ্ছে আপতন বিন্দু। এটাকে দেখালাম, এই পয়েন্টটার নাম হচ্ছে আপতন বিন্দু। এখন আমরা দেখো সূত্র কি বলছি। আপতিত রশ্মি, প্রতিফলিত রশ্মি এবং আপতন বিন্দুতে বিভেদ তলের উপর অঙ্কিত অভিলম্ব একই সমতলে অবস্থান করে। অর্থাৎ ওই যে ধরো আমি যেখানে চিত্রটা আঁকলাম, এই চিত্রটা ধরো একটা একটা খাতার পৃষ্ঠা। এখন এরা কি সবাই একই তলে আছে না? দেখো তো, আমি যে আঁকছি, এই যে আপতন বিন্দু আঁকলাম, অভিলম্ব আঁকলাম, আপতিত রশ্মি আঁকলাম, প্রতিফলিত রশ্মি আঁকলাম, বিভেদ তল আঁকলাম, সবই তো এই পৃষ্ঠাটার উপরেই আঁকছি। আমার কিন্তু পৃষ্ঠাটাকে ভেদ করার দরকার হয় নাই, সবই আমি পৃষ্ঠার উপরে আঁকছি। মানে একটা সারফেসের উপরে আঁকছি। তার মানে একই তলে সবাই অবস্থান করতেছে। তো এটাকে বলতেছে সমতলে অবস্থান করে। প্রথম সূত্রের ব্যাখ্যা হচ্ছে এটাই, খুবই সহজ জিনিস এটা। এবার আমরা দ্বিতীয় সূত্রে আসি। দ্বিতীয় সূত্র বলতেছে আপতন কোণ, আপতন কোণ এবং প্রতিফলন কোণ পরস্পর সমান। আপতন কোণ এবং প্রতিফলন কোণ পরস্পর সমান। আচ্ছা, এখন আপতন কোণ কোনটা, প্রতিফলন কোণ কোনটা, এগুলা খুব ভালো করে বোঝা লাগবে।
আচ্ছা, এখানে আপতন কোণ বলতে এই যে আপতিত রশ্মি যেটা আছে, আমি এগুলো নাম দিই, ধরো এটা ও বিন্দু, এটা এ বিন্দু, এটা হচ্ছে বি বিন্দু, এ ও, এটা হচ্ছে আপতিত রশ্মি। তাহলে এখানে আপতন, এই অঙ্কন, তাহলে এখানে আপতিত রশ্মি কোনটা হবে? আপতিত আপতন কোণ কোনটা হবে? এই আপতিত রশ্মিটা এই অভিলম্বের সাথে যে কোণটা তৈরি করবে সেটাকে আমরা বলি আপতন কোণ। এটাকে আই দ্বারা প্রকাশ করা হয়, আই মানে হচ্ছে ইনসিডেন্ট অ্যাঙ্গেল, এজন্যই নামটা হচ্ছে আপতন কোণ। আই এখানে হচ্ছে কি আপতন কোণ, ইংলিশ হচ্ছে কি ইনসিডেন্ট অ্যাঙ্গেল। এখানে আর কোনটা? আর হচ্ছে এই প্রতিফলিত রশ্মিটা অভিলম্বের সাথে যে কোণ উৎপন্ন করে তাকে বলা হয় প্রতিফলন কোণ। এখানে আর এর পরিচয় হচ্ছে প্রতিফলন কোণ। ইংলিশে এটাকে বলা হয় রিফ্লেকশন অ্যাঙ্গেল। রিফ্লেকশন, এই কারণে এটাকে আর দিয়ে প্রকাশ করা হয়। এখন বলতেছে এই আই এবং আর পরস্পর সমান হবে, এটাই হচ্ছে দ্বিতীয় সূত্র। অর্থাৎ একটা রশ্মি যে কোণে আপতিত হবে ঠিক একই কোণে সে প্রতিফলিত হবে। তো দ্বিতীয় সূত্র আমাদের আলোচনা করার শেষ। এইটুকু পর্যন্ত তোমাদের কোনো বুঝতে সমস্যা আছে কিনা আমাকে জানাও তো। ওকে, ঠিক আছে, good. তাহলে আমাদের এই দুইটা সূত্র চলে গেল। কখনো এটাকে কিন্তু অ্যাঙ্গেল মনে করবা না, সাবধান। এটাকে ভুলেও অ্যাঙ্গেল মনে করা যাবে না। তো এটা কিন্তু তোমাকে কিন্তু পরীক্ষায় এই অ্যাঙ্গেলটা সাথ দিয়ে দিবে, এই অ্যাঙ্গেলটা সাথ দিয়ে দিবে তোমার ভুল করার জন্য। কিন্তু স্যারের এটা চলবে না, ঠিক আছে? সুন্দর মতো বুঝে শুনে অ্যান্সার করতে হবে। ধরো তোমাকে পরীক্ষায় এরকম একটা এমসিকিউ দিয়ে দিল, বললো এটা হচ্ছে ধরো 30 ডিগ্রি এই কোণটা। এখন তোমাকে এখানে বললো যে রশ্মিটি, আচ্ছা বললো এখানে আপতন কোণ কত, এখানে আপতন কোণ কত, দেখি আমাদের বলো তো এখানে আপতন কোণ কত ডিগ্রি হবে। বলতে পারবা? তাড়াতাড়ি বলো। একজনের অ্যান্সার পাইছে 60 ডিগ্রি। ঠিক আছে, গুড, 60 ডিগ্রি। কেন? কারণ এই পুরোটা তো আমরা জানি 90 ডিগ্রি, মানে এটা যদি 30 হয়, এটা যদি 30 হয়, এটা অবশ্যই 60 হবে। আর এটা কি কোণ? এটা হচ্ছে প্রতিফলন কোণ। আর আমরা জানি আপতন কোণ আর প্রতিফলন কোণ পরস্পর সমান। এটা যদি 60 ডিগ্রি হয়, এটাও 60 ডিগ্রি, এটাকে আমরা আপতন কোণ বলবো। এই হচ্ছে এইরকম করে পরীক্ষা এমসিকিউ আসতে পারে। আচ্ছা, তো আমাদের প্রতিফলনের সূত্র চলে গেল। এবার হচ্ছে আমরা নেক্সট টপিকে যাই। আমাদের নেক্সট টপিক আমাদের বই অনুযায়ী কি আছে দেখে নিই। আহ নেক্সট টপিকে এখানে উম, আচ্ছা একটা কাজ দেওয়া আছে, যে চিত্রে দেখানো যেটা আয়না দেখা আছে, যেটা আয়না রাখা আছে মাঝখানের এক্স বিন্দুতে একটা মোমবাতি রাখা আছে, মোমবাতিটার প্রতিবিম্ব কোথায় হবে? আচ্ছা, মানে ব্যাপারটা হচ্ছে দুই পাশে দুইটা আয়না আছে। তো এই আয়নার ঠিক মাঝখানে হচ্ছে একটা মোমবাতি রাখা আছে। এখন এই মোমবাতিটার প্রতিবিম্ব কোথায় দেখা যাবে? তোমরা এটা এখান থেকে একটু পড়ে নিও। এটা মানে আলোচনা করার মতো এমন কিছু নাই। এখানে দেখো অসংখ্য প্রতিবিম্ব দেখা যাবে। তোমরা যদি কখনো সেলুনে গিয়ে থাকো, সেলুনে দেখবা যে চুল কাটার যে দোকানগুলো আছে, চুল কাটার দোকানে মানে পিছনে দেখবা যে গ্লাস থাকে একটা, সামনে গ্লাস থাকে একটা। তো তুমি যখন তোমার চেহারাটা সামনে দেখবা, সামনের গ্লাসে দেখবা, তুমি যখন তোমার চেহারাটা সামনের গ্লাসে দেখবা, দেখবা তুমি, তোমার কাছে মনে হবে যে পেছনের যে গ্লাস আছে সেখানে অনেকগুলা তোমাকে দেখা দেখা যাচ্ছে।
তোমার যখন ছোটবেলা হয়তো চুল কাটতে গেছো, সেলুনে গেছো, যখন তখন মনে হয় এই ব্যাপারটা দেখতো যে তোমার কাছে মনে হচ্ছে যেন অনেকগুলা মানুষ পেছনের দিকে আছে, মানে তোমারই অনেকগুলা প্রতিবিম্ব পেছন দিকে তৈরি হবে। তো এই ব্যাপারটাও সেম, যে তুমি দুইটা আয়না রাখবা, দুইটা আয়নার মাঝখানে হচ্ছে তুমি দাঁড়াবা, তখন একটা আয়না থেকে তুমি যদি তোমার প্রতিবিম্ব দেখার চেষ্টা করো, তুমি দেখবা যে পেছনের আয়নায় তোমার মনে হচ্ছে, তোমার কাছে মনে হবে যেন অনেকগুলা তুমি পেছনের দিকে আসো, একটা পর পর একটা পর পর এরকম করে। তো এটাই হচ্ছে এই মোমবাতির ঘটনাটা। আচ্ছা, এখানে আর আলোচনা করার মতো তেমন কিছু নাই। আমরা এখন এখানে চলে যাই, যেমন এখানে একটা এক্সাম্পল দেওয়া আছে যে এই আলোচনাটা তোমরা একটু পড়ে নিও। এখানে কিছু ইম্পর্টেন্ট জিনিসপত্র আছে, যেমন এই যে ফ্রেনেলের সূত্র একটা আছে। ফ্রেনেলের সূত্র মানে হচ্ছে কতটুকু প্রতিফলন হবে। একটা ধরো একটা তলের উপর, এই যে ধরো এই ছেলেটা, এই যে গাছ, একটা কথা মনে রাখো, আমরা যখন কোনো বস্তুকে দেখি, বস্তু কিন্তু আমাদের চোখে কোনো আলো, মানে আমাদের চোখ থেকে কিন্তু কোনো আলো বস্তুতে যায় না, বস্তু থেকে আলো কিন্তু আমাদের চোখে আসে। এই ব্যাপারটা কিন্তু খুব ভালো মতো মনে রাখিও, যে আমাদের চোখ থেকে কোনো আলো বস্তুতে যায় না। একটা সময় বিজ্ঞানীরা ধারণা করতো যে আমাদের চোখ থেকে হয়তো বস্তুতে আলো যায়, এই কারণে আমরা বস্তুটাকে দেখতে পাই। আসলে ঘটনাটা উল্টা। ঘটনাটা হচ্ছে সূর্য থেকে আলো বস্তুর উপর পড়ে, এই বস্তুটার আলো আমাদের চোখে পড়ে, তখন আমরা বস্তুটাকে দেখতে পাই। আচ্ছা, এখানে দেখো, এখানে কি দেখানো হইতেছে যে ফুল থেকে একটা আলোক রশ্মি এদিকে আসতেছে। আলোক রশ্মি আসার পরে এই আলোক রশ্মিটা, এই যে তলটা আছে, এই যে তল আছে মাঝখানে, এই তলের উপর আপতিত হয়ে এই ছেলেটার চোখে প্রতিফলিত হলো। তো এই যে এইটা হচ্ছে কি আপতন কোণ, যেহেতু আলোটা যেহেতু এই দিক থেকে আসছে, এই জন্য এটাকে থিটা আই দিয়ে প্রকাশ করা হয়েছে। শুধু আই বা থিটা আই দিয়ে প্রকাশ করা যাইতে পারে, কোনো সমস্যা নেই। যেহেতু রশ্মিটা এদিকে গেছে, তার মানে এটা হচ্ছে তার রিফ্লেকশন অ্যাঙ্গেল, প্রতিফলন কোণ, থিটা আর। ওকে, তো এই জিনিসটা এখানে ফ্রেনেল দেখাইছে যে ধরো এই যে প্রতিফলিত তো হইলো, কিন্তু কতটুকু প্রতিফলন হবে, সম্পূর্ণটা কি প্রতিফলন হবে? অর্থাৎ এই আলোটা ধরো 100% নিয়ে আসছে, এখন এই 100%-এর মধ্যে দেখা যায় মাত্র 4% থেকে 5% প্রতিফলিত হয়, আর বাকিটা হচ্ছে প্রতিসরিত হয়ে যায়। প্রতিসরিত হয় মানে ভেদ করে যায়। এখন এটা, এই ঘটনাটা কখন বলতেছে, সাধারণ এক টুকরো কাঁচে প্রতিফলন হয় কম, কিন্তু প্রতিফলন কোণ যদি 80 ডিগ্রি কিংবা 90 ডিগ্রি এর কাছাকাছি হয়, তাহলে প্রতিফলিত আলো অনেক বেশি বেড়ে যায়। তার মানে এই যে আলোক রশ্মিটা এখানে যে আসতেছে, এখান থেকে যে আবার চলে যাচ্ছে, এই যে কোণের মানটা যদি 80 ডিগ্রি কিংবা 90 ডিগ্রি এর কাছাকাছি হয়, তখন প্রতিফলনের মানটা অনেক বেশি ভাবে হয়। ব্যাপারটা খুবই সিম্পল। তুমি একটা আয়না নিলা, এই আয়নাতে তুমি ধরো এরকম করে একটা লাইট মারলা, এরকম করে একটা লাইট মারলা, তো তোমার কাছে কি মনে হবে বলো তো? কোন আলোটা বেশি প্রতিফলন হবে, সোজাটা নাকি বাঁকাটা? একটু কমেন্ট করে আমাকে বলো যে তোমার কাছে মানে আসলে ঘটনা কি ঘটা উচিত, কোন আলোর প্রতিফলনটা বেশি হবে, সোজা আলোর প্রতিফলন না বাঁকা আলোর প্রতিফলন? সোজা আলোর প্রতিফলনটা এখানে বেশি হবে। তোমরা চাইলে চেক করে দেখতে পারো, ঠিক আছে? একটা আয়নার মধ্যে একটা লাইট নিলা, এই লাইট নিয়ে হচ্ছে তুমি একবার একটু বাঁকা ভাবে লাইটটা আয়নার দিকে মারলা, আর একবার হচ্ছে একদম সোজা হয়ে মারলা, দেখবা যেটা সোজা হয়ে মারলা সেটা বেশি প্রতিফলন হচ্ছে, আর যেটা বাঁকা হয়ে মারছে সেটা কম প্রতিফলন হচ্ছে। তো এখানে এটাই বুঝাইতেছে যে 80 ডিগ্রি অথবা 90 ডিগ্রি কাছাকাছি হলে প্রতিফলনের মানটা অনেক বেশি হবে। কিন্তু যদি আমরা নর্মালি এক টুকরা কাঁচে প্রতিফলন ঘটাই, মানে ছোট্ট একটা টুকরা কাঁচ নিলাম, নিয়ে নেওয়ার পরে তাকে প্রতিফলন ঘটাইলে মাত্র 4% থেকে 5% আলো প্রতিফলিত হবে, বাকিটা হচ্ছে প্রতিফলিত হয়ে যাবে। আচ্ছা, এরপর আছে আমরা শোষণ। তো শোষণ সম্পর্কে আসলে তেমন করে পড়ে দেওয়ার কিছু নাই, এটা সম্পূর্ণ বাসার পড়া। শোষণ বলতে এখানে বুঝাইতেছে, দেখো এই যে একটা কথা বলতে হবে, আমরা যখন সবুজ পাতার মাঝে একটা লাল গোলাপ ফুল দেখি,
সেটি কেন লাল কিংবা তার পাতাটি কেন সবুজ দেখি, এই জিনিসটা কিন্তু বোঝা উচিত। যে ধরো আমরা একটা গোলাপ ফুল দেখতেছি, তো গোলাপ ফুলের মধ্যে পাতাটাকে আমরা কেন সবুজ দেখতেছি, আর আমরা ফুলটাকে কেন লাল দেখতেছি। ফুলটাকে তো অন্য কালারও দেখা উচিত, মানে অন্য কালারও দেখা যাইতে পারতো, বা পাতাটাকে কিন্তু অন্য কালারও দেখা যেতে পারতো। আসলে এখানে ঘটনাটা কি ঘটে, দেখো সূর্য থেকে যখন আলো আসে, সূর্যের আলোটা কিন্তু সাদা, মনে রাখবা। এই সূর্যের আলো যেটা, এটা হচ্ছে কিন্তু সাদা রং। সাদা মানে সাদার ভিতরে কিন্তু সব রং আছে, সাদা আর কালো, এই দুইটা হচ্ছে সব রঙের সমষ্টি। সাদা রং হচ্ছে সব রঙের সমষ্টি। সাদা রঙের ভেতর ওই যে আমরা যে বলি রংধনুর যে 7টা রং আছে, বেনিয়া সহ কলা, সবগুলাই আছে। এখন সূর্যের সাদা রংটা যখন এই গোলাপ ফুলের উপরে পড়ে, তখন গোলাপ ফুলের রংটা হচ্ছে লাল। তখন সে শুধু লাল বর্ণের আলোটাকে শোষণ করে, আর বাকি বর্ণগুলাকে কিন্তু সে বিকিরণ করে দেয়। সেখানে দেখো, এখানে এটাই বলতেছে যে আসলে সবগুলো তরঙ্গ দৈর্ঘ্য থাকে, রং যেহেতু তরঙ্গ দৈর্ঘ্যের উপর নির্ভর করে, যখন সবগুলা রং থাকে তখন সেখানে আলাদাভাবে কোনো রং দেখা যায় না। ওই যে সাদার কথা যে বললাম, সাদা সবগুলা রঙের সমষ্টি, তাই সেখানে কোনো রংটা আলাদাভাবে দেখা যায় না। এই আলোটা যখন এটা লাল গোলাপ ফুলের উপর পড়ে, তখন গোলাপ ফুলের লাল রং ছাড়া অন্য সবগুলা রং সে শোষণ করে নেয়, অর্থাৎ একমাত্র লাল রংটাকে সে বিকিরণ করে। আর বিকিরণ করা মানে প্রতিফলিত করা। এই যে দেখো, সাদা আলো আসলো এবং শুধু লাল আলোটাই বের হয়ে গেল, আর বাকি সবগুলা আলো কিন্তু শোষিত হয়ে গেছে। আর মনে রাখবা, যেই আলোগুলা শোষিত হয়ে যায় সেগুলারে কিন্তু চোখে দেখা যাবে না। আচ্ছা, আর সবুজ পাতার ক্ষেত্রেও সেম ঘটনা ঘটে। সাদা আলোটা যখন সবুজ পাতার উপর আইসা পড়ে, তখন সবুজ রং ছাড়া বাকি সবগুলা রং শোষণ হয়ে যায়। শুধু একমাত্র সবুজ রংটাই প্রতিফলিত হয় বা দূষিত হয়, যেটাকে আমরা হচ্ছে দেখতে পাই। তো আলটিমেটলি আমাদের চোখের সামনে আমরা যেই বস্তুগুলাকে রঙিন দেখি, সবগুলোর ক্ষেত্রেই এই ঘটনাটাই ঘটে। আচ্ছা, তো এই গেল হচ্ছে কথাবার্তা শোষণ সম্পর্কে। এখন হচ্ছে আমরা শিখবো মসৃণ এবং অমসৃণ পৃষ্ঠে আলোর প্রতিফলন। তো আমরা এখন দেখবো মসৃণ এবং অমসৃণ পৃষ্ঠে আলোর প্রতিফলন, এটার এই অংশটা। মসৃণ এবং পৃষ্ঠে আলোর প্রতিফলন। প্রথমে আসে মসৃণ পৃষ্ঠ। এই প্রতিফলনটাকে বলা হয় ব্যাপ্ত প্রতিফলন। ব্যাপ্ত বা নিয়মিত প্রতিফলন। আচ্ছা, এটা সংজ্ঞাটা মনে রাখবা। একগুচ্ছ আলোক রশ্মি কোনো মসৃণ তলের উপর আপতিত হয়ে প্রতিফলনের পর যদি সমান্তরাল রশ্মি আকারে প্রতিফলিত হয়, তাকে নিয়মিত বা ব্যপ্ত প্রতিফলন বলে। প্রতিফলন বলে। সংজ্ঞার সূত্র, জিনিসটা খুব ইজি। ধরো এই একটা তল, যে তলটা একদম মসৃণ, তো এই তলের উপর ধরো একটা আলো পড়লো, সেটা এরকম করে চলে গেল, অবশ্যই সোজা যাবে। ধরো আরেকটা আলো পড়লো, এটা এরকম করে চলে গেল। আরেকটা আলো পড়লো, সেটাও এরকম করে চলে গেল। অর্থাৎ কেউ কিন্তু কারো সাথে এখানে কিন্তু কোনো ছেদ করে নাই, মানে কেউ কিন্তু কারো যাওয়ার পথে কোনো বাধা সৃষ্টি করে। এই যে এই প্রতিফলনটা যে এখানে ঘটলো, এই প্রতিফলনটাকেই বলতেছে নিয়মিত বা ব্যপ্ত প্রতিফলন। কোন একটা মসৃণ তল যদি আমরা নেই, তখন তার উপর সবসময় নিয়মিত বা ব্যপ্ত প্রতিফলন ঘটবে। তো তোমাদের লেখা শেষ হলে আমাকে বলো। আচ্ছা, কথা ঠিকভাবে শুনতে পাচ্ছ?
কথা ঠিকভাবে শুনতে পারো আমাকে জানাও। আচ্ছা ঠিক আছে, যেটা নিয়ে আমরা আলোচনা করতেছিলাম, তোমাদের কি লেখা শেষ হচ্ছে এটা? ব্যস্ত বা নিয়মিত প্রতিফলন। ঠিক আছে। এবার তাহলে আমরা আছি অনিয়মিত। নিয়মিত প্রতিফলন আর হচ্ছে অনিয়মিত প্রতিফলন। তাহলে আমি আর সংজ্ঞাটা লিখে দিচ্ছি না, সংজ্ঞাটা আগের মতোই হবে, যে একগুচ্ছ সমান্তরাল আলোক রশ্মি কোন অমসৃণ তলের উপর, তুমি এখানে লিখবা অমসৃণ তলের উপর, তার আগের সব কথা সেম, তলের উপর আপতিত হয়ে প্রতিফলনের পর যদি সমান্তরাল রশ্মিগুচ্ছে পরিণত না হয়, যদি সমান্তরাল রশ্মিগুচ্ছে পরিণত না হয়, তাকে অনিয়মিত বা ব্যর্থ প্রতিফলন, অনিয়মিত প্রতিফলন বলে। প্রতিফলন বলে। তো ব্যাপারটা খুবই সিম্পল, ধরো এরকম একটা তল নিলা, এই তলের উপর ধরো আলো ফেললা, তো এই আলোটা ধরো এরকম করে চলে গেল, দেন ধরো এরকম একটা আলো নিলা, এই আলোটা ধরো এরকম করে চলে গেল। তো এই যে আলোক রশ্মি যাওয়ার যে ঘটনা, এখানে দেখো আগের মতো হয় নাই, একটা আরেকটার উপর দিয়ে চলে গেছে, ছেদ করে চলে গেছে, এরকম হয়েছে। তো এই যে এই ঘটনাটা, এই ঘটনাটাকে বলতে হচ্ছে অনিয়মিত প্রতিফলন। তাহলে তোমাদের পরীক্ষা কিন্তু এই দুইটা পার্থক্য আসতে পারে, যে ব্যক্ত প্রতিফলন আর নিয়মিত প্রতিফলন আর অনিয়মিত প্রতিফলনের পার্থক্য লিখো। তো বই থেকে তোমরা বাকি ডিটেলস করে নিবা, এই হচ্ছে যে ধারণা। আচ্ছা, তো আমরা নেক্সট চলে যাই, আমাদের নেক্সট কি আছে দেখি। আয়না অথবা দর্পণ। আয়না অথবা দর্পণের মধ্যে প্রতিফলনটা কেমন হয়, এখানে কিন্তু গুরুত্বপূর্ণ কিছু বুঝে করতে লেখা আছে। দেখো বলতেছে, কাচের সামনের পৃষ্ঠ থেকে 4% আলো প্রতিফলিত হলেও পেছনের পৃষ্ঠ থেকে পুরো আলো প্রতিফলিত হয় বলে সেটি মূল প্রতিবিম্বটি তৈরি করে। একটা কাঁচ যখন আমরা দেখি, কাঁচের দেখবা পৃষ্ঠ কিন্তু দুইটা, একটা সামনে যেটা স্বচ্ছ, আর পেছনেরটা দেখবা যে অস্বচ্ছ, যেমন একটা বাদামি কালারের একটা পাড়া লাগানো বলা হয় এটাকে, ঠিক আছে? এটাকে বলা হয় পাড়া লাগানো। পাড়া লাগানো মানে যেটা, যাতে করে রশ্মিটা কাঁচের ভেতরে দিয়ে যেতে না পারে, এই কারণে এই জিনিসটা লাগানো হয়, পাড়া লাগানো বলে। তো মেইনলি আমরা যখন আয়নার সামনে দাঁড়াই, তখন হচ্ছে এই যে সামনের যে স্বচ্ছ অংশটা, এইটা মাত্র 4% আলো প্রতিফলিত করে, আর পেছনের যে পার্টটা, যেই পার্টে হচ্ছে এটা লাগানো থাকে, এই পার্টে হচ্ছে বাকি 96% আলো প্রতিফলিত হয়। তো ব্যাপারটা এই তখনই হচ্ছে আমাদের প্রতিবিম্বটা আমরা আয়নায় দেখতে পাই। আচ্ছা, তো এখানে আরো কিছু দেওয়া আছে, যেমন মূল প্রতিবিম্বটি যদি খুব গুরুত্বপূর্ণ হয়, তখন কাঁচের উপরেই রূপা বা অ্যালুমিনিয়ামের প্রলেপ দেওয়া হয়, যেন একটি 4% হালকা আর একটা 96% স্পষ্ট, এরকম দুইটা প্রতিবিম্ব তৈরি না হয়ে একটা 100% স্পষ্ট প্রতিবিম্ব তৈরি হয়। অর্থাৎ ব্যাপারটা এরকম, তুমি যদি কোনো কিছুর খুব মানে স্বচ্ছভাবে, একদম খুব ভালোভাবে কোনো কিছুর প্রতিবিম্ব বা ইমেজ বা ছবি দেখতে চাও, তখন তোমাকে হচ্ছে এমন এই যে রূপা বা অ্যালুমিনিয়ামের এই এই ধরনের ম্যাটেরিয়াল তোমার আয়নার পেছনে লাগাতে হবে, যাতে করে 100% স্পষ্ট প্রতিবিম্ব সেখানে তৈরি হয়। কারণ নর্মাল যেগুলা দেখা যায় সেখানে হচ্ছে সামনের সামনের যে পৃষ্ঠ, এটা তো 4% হয়, এই 4% হচ্ছে তোমার হালকা, আর পেছনের যে 96% ওইটা কিন্তু স্পষ্ট। তো এরকম যেন না হয়, এই জন্য হচ্ছে রূপা বা অ্যালুমিনিয়ামের প্রলেপ গুলা দেওয়া হয় পেছন দিকে, যদি আমরা স্পষ্ট প্রতিবিম্ব দেখতে চাই সেই ক্ষেত্রে।
আচ্ছা, তোমরা যেটা নিয়ে আলোচনা করতেছিলাম, এরপর হচ্ছে প্রতিবিম্ব। প্রতিবিম্ব মানে সবাই জানো, প্রতিবিম্ব মানে হচ্ছে ইমেজ, যে তোমার যে ছবিটা তুমি আয়নায় দেখতে পাও সেটা হচ্ছে প্রতিবিম্ব। তো এখন এই প্রতিবিম্বটা কিরকম করে তৈরি হয়, এখানে যা সেটা দেখানো হয়েছে, আলোচনা করা হয়েছে। যেমন সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে যে এটা, এই এক্সাম্পলটা, এই এক্সাম্পলটা খুব ভালো করে শিখবে, আমি তো এখান থেকে বুঝা দিচ্ছি। দেখো, এই হচ্ছে আয়না, এই হচ্ছে একটা আয়না। এখানে বলা আছে, দেখাও যে ওপিএক্স এবং ওপিএক্স প্রাইম পৃথিবীর সর্বসীমা। ওপিএক্স কোনটা? এই যে এই ত্রিভুজটা। এবং ওপিএক্স প্রাইম এরা হচ্ছে সর্বসম। সর্বসম মানে কি? সর্বসম ব্যাপারটা প্রমাণ করার এই কারণ সর্বসম ত্রিভুজের আমরা জানি সবথেকে সমান সমান হয়। এখন এই যে এটা হচ্ছে, ধরো তুমি, এটা হচ্ছে তুমি, তোমার, আমরা জানি আয়নায় আমরা যে আমাদেরকে দেখতে পাই, আমরা কিন্তু আমাদের যে ছবিটা, এই ছবিটা কিন্তু আয়নার ঠিক পেছনেই থাকে, এটা কিন্তু আয়নার সামনে থাকে না, মনে রাখবা। আমরা আমাদের যে ছবি আয়নায় দেখি সেটা কিন্তু সবসময় কই থাকে? আয়নার পেছনে থাকে। কতটুকু পেছনে থাকে? তুমি আয়না থেকে যত দূরে দাঁড়ায় থাকো, ঠিক আয়না থেকে ততটুকু পেছনেই তোমার প্রতিবিম্বটা গঠিত হয়। অর্থাৎ এখানে প্রমাণ করার মুখ্য উদ্দেশ্য হচ্ছে এক্স পি আর এক্স প্রাইম পি এই দুইটা সমান সমান। এইটার প্রমাণটা পরীক্ষায় তোমাদের আসে। আচ্ছা, তো এখানে দেখো, এই প্রমাণটা তোমাদের পরীক্ষায় লাগবে। এখানে তোমরা এরকম করে ফার্স্ট একটা ফিগার এঁকে নিবা। এখন এই এক্স যে তুমি, এই তোমার থেকে কিন্তু কি হইতেছে? আলোক রশ্মি বের হইতেছে। এই যে দেখো, এইভাবে করে আলোক রশ্মি বের হইলো। আলোক রশ্মি বের হয়ে এই পথে গিয়ে প্রতিফলিত হইল। এই প্রতিফলিত যে রশ্মিটা আছে, এই যে এই রশ্মিটা, এই রশ্মিটাকে মানে ও আর, এই রশ্মিটাকে যদি আমি পেছন দিকে বর্ধিত করি, তাহলে সেটা এই বিন্দুতে আইসা মিলিত হয়, মানে এখানে আইসা থামে। পেছন দিকে যদি আমি বর্ধিত করি তাহলে আমি এই পর্যন্ত এটা রাখতে পারি। আচ্ছা, এখানে হচ্ছে আরেকটা, যদি এখানে আয়না না থাকতো, তাহলে আমাদের এই যে রশ্মিটা আছে, এটা আয়না ভেদ করে এই পথে চলে যাইতো। যাই হোক, এগুলো আমরা আমাদের প্রমাণের সাপেক্ষে নিচ্ছি এই জিনিসগুলা। এখন অভিলম্ব কোনটা? এখানে এই আয়নাটা হচ্ছে বিভেদ তল হিসেবে কাজ করতেছে, আয়না হচ্ছে বিভেদ তল। আর এই যে তোমার এই রশ্মিটা, এই রশ্মিটাকে বলতেছে আপতিত রশ্মি। এটা হচ্ছে আপতিত রশ্মি। আর এই যে রশ্মিটা, এই রশ্মিটার নাম হচ্ছে প্রতিফলিত রশ্মি। প্রতিফলিত রশ্মি। তো দেখো, এক্স থেকে মানে তোমার থেকে একটা আলোক রশ্মি বের হইলো, এক্স ও, এইটা হচ্ছে আপতন বিন্দু। এই যে ও বিন্দুটার নাম হচ্ছে এখানে আপতন বিন্দু। এটা আপতন বিন্দুতে আসলো, আসার পর আপতিত হইলো, আপতিত হয়ে প্রতিফলিত হয়ে সে ও আর পথে চলে গেল। তাহলে এখানে আপতন কোণ কোনটাকে বলবো? এটা যদি বিভেদ তল হয়, এটা তাহলে অভিলম্ব বলতে পারি আমরা এটাকে। এই যে ও এন, এটা হচ্ছে আমাদের কি? অভিলম্ব। এটা হচ্ছে অভিলম্ব। আমরা জানি আপতিত রশ্মির সাথে অভিলম্বের যে কোণ তাকে বলা হয় আপতন কোণ। এই যে কোণটা দিল, এই কোণটা হচ্ছে এখানে আপতন কোণ। এই কোণটা হচ্ছে আপতন কোণ। আর এই যে কোণটা দিল, এই যে কোণটা, এটা হচ্ছে এখানে প্রতিফলন কোণ। প্রতিফলন কোণ। অর্থাৎ এই যে এটা হচ্ছে আমাদের আই, এটা হচ্ছে আমাদের আর। তো আপতন কোণ গেল, প্রতিফলন কোণ গেল। এইভাবে করে চিত্রটা খুব ভালো করে পরিচয়টা নিতে হবে। এরপর দেখো এখানে কি বলছে। এখানে হচ্ছে এক্স পিও এবং এক্স প্রাইম পিও দুইটাই সমান সমান। এক্স পিও কোনটা? এই কোনটার কথা বলতেছে, এক্স পিও। আর এক্স প্রাইম পিও বলতে এই যে এক্স প্রাইম পিও মানে এই কোনটার কথা বলতেছে। এরা সমান সমান কেন? কারণ দুইজনেই এক সমকোণ, মানে 90 ডিগ্রি করে, বুঝে যাচ্ছে। তো প্রতিফলনের নিয়ম অনুযায়ী আমরা জানি আপতন কোণ আর প্রতিফলন কোণের মান সমান সমান। তাহলে কি হবে? এক্স ও পি, অর্থাৎ এই যে এই কোণটার কথা বলতেছে, এক্স ও পি, এই যে এই কোণটা ইকুয়াল হচ্ছে আর ও এ। আর কোনটা? আর ও এ, এই কোনটা। খেয়াল করো এইগুলো আসলে কেমনে সমান সমান হইলো। খুবই সিম্পল জিনিস। আমি ধরো এখানে চিত্রটা একটু বুঝাই দিই। ধরো এই যে এটা হচ্ছে আয়নাটা, এই রশ্মিটা আপতিত হইলো, এটা প্রতিফলিত হয়ে গেল। অর্থাৎ এই কোণটা আর এই কোণটা যদি সমান সমান হয়, আই এবং আর যদি সমান সমান হয়, তাহলে নিশ্চয়ই যে এই কোণটা আর এই কোণটা সমান সমান হওয়া উচিত না? কি মনে হয় তোমাদের? ধরো আমি এটার নাম দিলাম এক্স, এটার নাম দিলাম ওয়াই, তাহলে এক্স আর ওয়াই কি সমান সমান বলা যাবে? বলো তো আমাদের কমেন্ট করে।
এক্স আর ওয়াই কি সমান সমান বলা যাবে? খুবই সহজ জিনিস, আমি আরেকবার বোঝাই দিচ্ছি। ধরো এটা হচ্ছে 60 ডিগ্রি, তাহলে এটাও 60 ডিগ্রি হবে। তাহলে এটা যদি 60 হয়, এটা কত, 30 ডিগ্রি হবে। এটা যদি 60 হয়, এটা 30 ডিগ্রি হবে। তার মানে এই যে এক্স আর এই যে ওয়াই, এরা কিন্তু পরস্পর সমান সমান। এই জিনিসটার কথা আমরা এখানে বলছি, যে এরা যদি পরস্পর সমান, যে থিটা আই আর থিটা আর, এরা যদি পরস্পর সমান সমান হয়, তাহলে হচ্ছে আমাদের এই যে এই অ্যাঙ্গেলটা এবং এই অ্যাঙ্গেলটা এরাও পরস্পর সমান সমান হবে। আচ্ছা, এটার কথা এখানে বলতেছে যে এক্স ও সি এবং হচ্ছে আর ও এ, এরা সমান সমান। আবার আর ও এ এবং এক্স প্রাইম ও পি পরস্পর সমান। কেমনে কেমনে? এই যে আর ও এ, এই কোণটা, আর বলতেছে এক্স প্রাইম ও পি, এই যে এক্স প্রাইম ও পি, এরা সমান। তোমরা কি আমাকে বলতে পারবা যে কেন এরা পরস্পর সমান? এই যে এই কোণটা আর এই যে এই কোণটা, কেন এরা পরস্পর সমান সমান বলতে পারবা? একটু দ্রুত বলতে হবে, না জানলে সেটাও জানো। হ্যালো। আচ্ছা, দেখো, এরা সমান সমান কারণ এরা পরস্পর বিপরীত কোণ। এই যে এই কোণটা আর এই কোণটাকে বলা হয় পরস্পর বিপরীত কোণ, অথবা এই কোণটা আর এই কোণটাকেও পরস্পর বিপরীত কোণ বলা হয়। তো দেখো, এই যে এই কোণটা আর এই যে এই কোণটা, এরা কিন্তু পরস্পর বিপরীত কোণ। তাই তারা পরস্পর সমান সমান, বিপরীত কোণটা সবসময় সমান সমান হয়। তো এই কারণে আর ও এ এবং হচ্ছে এক্স প্রাইম ও পি, এরা পরস্পর সমান বলা যায়। তা আমরা দেখো একটা ত্রিভুজের তিনটা কোণই সমান প্রমাণ করতে পারলাম, আর একটা দুটা কোণ সমান প্রমাণ করতে পারলাম। এছাড়া আমরা বললাম ত্রিভুজ ওপি এক্স এবং ত্রিভুজ ওপি এক্স প্রাইম, এদের মাঝে একটা সাধারণ বাহু হচ্ছে ওপি। এই যে দেখো, এই যে ত্রিভুজটা আর এই যে ত্রিভুজটা, এই দুটা ত্রিভুজের মাঝে একটা সাধারণ বাহু কোনটা? এই যে এটা, এটা হচ্ছে সেই সাধারণ বাহুটা। তাহলে আমরা কি কি প্রমাণ করলাম আবার একটু আমরা দেখি। আমরা প্রমাণ করলাম এই কোণটা আর এই কোণটা হচ্ছে এক সমকোণ, এবং এরপরে আমরা প্রমাণ করলাম এই যে এখানের এই কোণটা আর এই কোণটা সমান, আবার এই কোণটা আর এই কোণটা সমান, তাহলে এইটা আর এটা সমান সমান। তারপরে তার মানে আমরা এখানে যেটা প্রমাণ করলাম এটা লিখে দিচ্ছি, এক্স ও পি আর এক্স প্রাইম ও পি, এরা পরস্পর সমান সমান। তারপরে আমরা প্রমাণ করলাম এক্স পি ও ইকুয়াল এক্স প্রাইম পি ও, এরা পরস্পর সমান সমান। এবং ওপি হচ্ছে সাধারণ বাহু। আমরা জানি দুইটা ত্রিভুজের দুইটা কোণ যদি পরস্পর সমান হয় এবং একটা বাহু যদি পরস্পর সমান হয়, তাদেরকে আমরা সর্বসম ত্রিভুজ বলতে পারবো। তাহলে আমরা এখন বলতেই পারি যে ওপিএক্স এবং হচ্ছে ওপিএক্স প্রাইম, এই দুইটা ত্রিভুজ হচ্ছে সর্বসম। আর সর্বসম ত্রিভুজের তো সবকিছু সমান সমান। তাহলে এই যে পি এক্স আর এই যে পি এক্স প্রাইম, এরাও পরস্পর সমান। এরা পরস্পর সমান মানে তুমি আয়না থেকে যত দূরে দাঁড়ায় আছো, ঠিক তত দূরেই আয়নার পেছনে তোমার একটা প্রতিবিম্ব গঠিত হয়েছে। তো তোমাদেরকে পরীক্ষা এটাই প্রমাণ আসবে যে আয়না থেকে তোমার দূরত্ব যত, আয়নার পেছনে তোমার প্রতিবিম্বের দূরত্ব তত। এটা তোমাকে প্রমাণ করতে বলবে, তখন এই প্রমাণটা তোমাকে দেওয়া লাগবে। এবং তোমরা আমারে বলো তোমরা কি পুরো জিনিসটা বুঝছো কিনা ঠিকভাবে। না বুঝতে পারলেও বলো। আচ্ছা, ঠিক আছে, বুঝলে তো ভালোই। তো তোমরা যে কাজটা করবে, আজকে আমাদের পড়া এই পর্যন্ত থাকবে। তোমরা হচ্ছে এই যে আমি যেটা পর্যন্ত পড়া দিব এটা কিন্তু একটু পড়ে রাখবে বাসায়। এই যে গলীয় আয়নার আগ পর্যন্ত হচ্ছে তোমরা একটু বাসায় লেখাপড়া করে নিবা। দেন ঈদের পরে যেদিন পড়াবো সেদিন হচ্ছে তোমাদের এখান থেকে পড়ানো শুরু হবে। তা আজকে এই পর্যন্তই। সবাইকে আল্লাহ হাফেজ, ঈদ মোবারক। ঈদের আগে আর পড়া হচ্ছে না। আসসালামু আলাইকুম।